আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লজের ক্লজের একটা অংশ। টপিকটার নাম হচ্ছে সাব অর ডি নেট ক্লজ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ক্লজের আন্ডারে। এবং কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ থেকে সাধারণত প্রশ্ন আসে। সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটা অংশ আছে, একটা হচ্ছে আপনার নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। যে তিনটা ক্লজের শ্রেণীবিভাগ আমরা পরবর্তী লেকচারে দেখাবো। আজকে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা কি এবং সাবঅর্ডিনেট ক্লজের সাথে কমপ্লেক্স সেন্টেন্সের কি সম্পর্ক সেটা আজকে আমি আপনাদের দেখাবো। ওকে, তো আমরা চাই যে সাবঅর্ডিনেট ক্লজটা আসলে কি। যে ক্লজ এর শুরুতে বয়ফ্রেন্ডস জিনিসটা কি আমি আমার লেকচার আজকে হচ্ছে 15 নম্বর লেকচার। আমি লেকচার 14তে আপনাদের দেখাইছি বয়ফ্রেন্ডস জিনিসটা কি। আপনারা লেকচার 14টা দেখে আসবেন, দেখে এসে এটা দেখলে আপনাদের কাছে ইজি হবে, কারণ ইংলিশ গ্রামারে পার্ট বাই পার্ট পড়লে আপনার ভালো, আপনার যেটা থাকবে মাথায় থাকবে। ঠিক আছে, একটা লেকচার হঠাৎ করে এসে দেখার মধ্যে আমি কোনো সার্থকতা খুঁজে পাই না। ওকে, সো যে ক্লজের শুরুতে বয়ফ্রেন্ডস ছাড়া, মানে বয়ফ্রেন্ডস নাই, ঠিক আছে, বয়ফ্রেন্ডস ছাড়া নিচে উল্লেখিত কনজাংশন গুলোর, কনজাংশন কি পার্টস অফ স্পিচের একটা অংশ। ঠিক আছে, পার্টস অফ স্পিচ যে 8 প্রকার তার ভিতরে কনজাংশন তার একটা অংশ। নিচে উল্লেখিত কনজাংশনগুলোর যে কোনো একটি থাকে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। মানে কোনো একটা সেন্টেন্স যদি আমরা দেখি, সেই সেন্টেন্সের মধ্যে একাধিক ক্লজ থাকতে পারে, তাই না? সুতরাং যে ক্লজের ভিতরে আমাদের এই বয়ফ্রেন্ডস ছাড়া নিচে উল্লেখিত যে কনজাংশনগুলো, নিচে আমি কনজাংশনগুলো লিখে দেব আসলে কোন ওয়ার্ডগুলো, সেই কনজাংশনগুলোর একটা যদি কোনো সেন্টেন্সের বা ক্লজের ভিতরে থাকে, তাহলে সেই ক্লজটি অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ হবে। ঠিক আছে, তাহলে সেই কনজাংশনগুলো কে কে আমি লিখে দিচ্ছি, আপনারা নোট করে রাখবেন। দ্যাট, ডব্লিউএইচ কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন মার্ক কতগুলা, হু, হুইচ, WHICH, হু, হুইচ, হোয়াট, হুম, এগুলো নোট করেন আপনারা। হু, হুইচ, হোয়াট, হুম, WHOM, হুম, হোজ, HOAC, আমরা এটাকে হুজ বলি। ঠিক আছে, হুজ আসলে উচ্চারণ না, উচ্চারণটা হচ্ছে হোজ। ঠিক আছে, হোজ, হোয়েন, হোয়ার, WHERE, হোয়ার, হোয়াই, আর হচ্ছে হাউ। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে WH কোশ্চেন মার্কার। ওকে, সুতরাং আমরা WH কোশ্চেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ করি, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি এই জিনিসগুলো থাকে সেগুলোকে WH কোশ্চেন বলে। ঠিক আছে, অথবা যে কোনো সেন্টেন্সে যদি এই WH দিয়ে রিলেটেড যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো থাকে, সেই ওয়ার্ডটা WH কোশ্চেন মার্কার। ওকে, বা WH মার্কার, সোজা কথা WH মার্কার। সুতরাং যে কোনো WH মার্কার হচ্ছে এক একটা কনজাংশন। ওকে, তাহলে দ্যাট WH মার্কার, এরপরে আছে অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো, till,
until, unless, if, in case, if, unless, if, in case, unless, if, in case, তারপরে আছে weather, WHEATHER, weather, ঠিক আছে, weather, list, LEST, list, while, WHERE, whereas, WHERE, whereas, একসাথে, ঠিক আছে, whereas একসাথে, after, before, as soon as, একসাথে, as soon as, ঠিক আছে, একসাথে, as soon as long as far as, once, so that, so dot 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 that, এই ডট 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 মাথায় মানে হচ্ছে সো এবং দ্যাটের মাঝে কিছু আছে, ঠিক আছে, সো ডট 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 দ্যাট, এরপরে ইন অর্ডার দ্যাট, তারপরে আছে প্রোভাইডেড দ্যাট, নাও দ্যাট, ইন দ্যাট, নাও দ্যাট, ইন দ্যাট, আর হচ্ছে বাই দি টাইম। এই যে ওয়ার্ডগুলো আপনারা দেখতেছেন, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ ফার অ্যাজ, ওয়ান্স, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইন অর্ডার দ্যাট, প্রোভাইডেড দ্যাট, নাও দ্যাট, নাও, NOW, নাও দ্যাট, ইন দ্যাট, আর হচ্ছে বাই দ্য টাইম। এই যে ওয়ার্ডগুলো আমি লিখছি, এই ওয়ার্ডগুলো প্রত্যেকটাই হচ্ছে কনজাংশন। সুতরাং যে ক্লজের শুরুতে আপনারা বয়ফ্রেন্ডস বাদে, বয়ফ্রেন্ডস ছাড়া বা বয়ফ্রেন্ডস বাদে, বয়ফ্রেন্ড জিনিসটা কি আমার লেকচার 14 নম্বরে দেওয়া আছে, তো বয়ফ্রেন্ডস ছাড়া এই যে কনজাংশনগুলোর যে কোনো একটা আপনি পাবেন, তাহলে সেই ক্লজটা নিঃসন্দেহে একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এখন আমি এখানে একটা হিন্টস লিখে দিচ্ছি যে সকল সাবঅর্ডিনেট ক্লজ ই কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, সকল সাবঅর্ডিনেট ক্লজই কমপ্লেক্স সেন্টেন্স। এর মানে হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে অথবা যে সেন্টেন্সে আপনি এই কনজাংশন মার্কারগুলোর যে কোনো একটা পাবেন, সেইটা হবে সাবঅর্ডিনেট ক্লজ অথবা কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স, সুতরাং এই ওয়ার্ডগুলো যে কোনো একটা যদি কোথাও পান, সেটা নিঃসন্দেহে কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেছে? তো কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে গেলে আপনাকে এগুলো মুখস্থ রাখা লাগবে এবং নোট করে রাখা লাগবে সুন্দর করে, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এখন আসি এক্সাম্পলে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের সাথে কমপ্লেক্স সেন্টেন্সের আসলে সম্পর্ক এইটাই, বোঝা গেছে, যে সাবঅর্ডিনেট ক্লজই যা, কমপ্লেক্স সেন্টেন্সই তাই। এখন আসি এক্সাম্পলে, যেমন লুক বিফোর ইউ লিভ। লুক বিফোর ইউ লিভ মানে হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই যে লুক, যে ক্লজে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেই ক্লজের অপর ক্লজটি আমরা জানি। আমি কমপ্লেক্স মানে ক্লজ যেদিন শুরু করছি লেকচার 13 অথবা 12তে, আমার মনে নেই, আপনারা একটু দেখেন, সেই ক্লজ সেটা আমি বলে দিয়েছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সে মিনিমাম 2টা এবং কমপ্লেক্স সেন্টেন্সে 2টা এবং 2-এর অধিক ক্লজ থাকতে পারে। সুতরাং শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে আপনি যদি সাবঅর্ডিনেট ক্লজ পান, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের বাদে অন্য যে ক্লজটা থাকবে সেটা অবশ্যই কিন্তু একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হবে।
সুতরাং এখানে দেখেন এই যে বিফোর, বিফোর কিন্তু আমি এখানে লিখেছি, কোথায় লিখেছি বিফোরটা, এই যে বিফোর। এখন দেখেন এই যে বিফোরের সাথে যুক্ত যে ক্লজের শুরুতে, সুতরাং ইউলিপ, এই ক্লজ ইউলিপের শুরুতে বিফোর আছে, সুতরাং বিফোর থেকে পরবর্তী যত কিছু আছে সবটা মিলে একটা ক্লজ, সুতরাং এইটা কিন্তু অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে এইটুক যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, এর সামনের যে অংশটা থাকে সেটাও তো একটা ক্লজ, যেমন লুক, ঠিক আছে, লুক, এই লুকটা কিন্তু একটা ক্লজ। সুতরাং শুধুমাত্র লুক দিয়ে কিন্তু আমি টেন্স আইডেন্টিফাই করতে পারি। যেমন একটা সাবজেক্ট যদি থাকে, ইউ লুক বিফোর ইউ লিভ, এই যেহেতু দুইটা সাবজেক্টই এক, সেহেতু কিন্তু আমরা প্রথম সাবজেক্টে এখানে দেই নাই। সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন ক্লজে সাবজেক্ট একই সেন্টেন্সে, আমি আবার বলি, একই সেন্টেন্সে যদি একাধিক ক্লজ থাকে এবং প্রত্যেকটা ক্লজের সাবজেক্ট যদি একই হয়, তাহলে প্রথম সাবজেক্টটি উজ্জ্ব রাখা যায় অথবা দ্বিতীয় সাবজেক্টটিও উজ্জ্ব রাখা যায়। ইউ লুক বিফোর লিভ, এটাও হবে। আবার ইউ লুক বিফোর ইউ লিভ, এটাও হবে। বাট যেহেতু সাবজেক্ট একই, সেহেতু আমরা প্রথম সাবজেক্টটাকে উজ্জ্ব রাখছি, মানে প্রথম সাবজেক্টটাকে আমরা লিখি নাই। সুতরাং লুক বিফোর ইউ লিভ। সুতরাং বিফোর যেহেতু এই যে ক্লজের শুরুতে বয়ফ্রেন্ড ছাড়া এই কনজাংশনগুলো যে কেউ থাকে, তাহলে এইটুক যেহেতু এই যে ক্লজের আগে শুরুতে আছে, বয়ফ্রেন্ডসের এই বাদে এর একটা আছে, সুতরাং এইটুকু হচ্ছে একটা ক্লজ। সুতরাং এইটুকু বাদে এই যে অংশটুকু আছে লুক, এই লুকটাও একটা ক্লজ, সেই ক্লজটা অবশ্যই মেইন ক্লজ, আমি সংক্ষেপে লিখছি মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ, MAIN, মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ হবে, মানে প্রধান ক্লজ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনি দেখেন এখানে কয়েকটা কোশ্চেন আসে এখান থেকে, সেটা হচ্ছে এই ক্লজের ভিতরে মেইন ক্লজকে যদি আপনি খুঁজতে চান, প্রিন্সিপাল ক্লজকে যদি আপনার পরীক্ষা আসে, মানে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ যদি পরীক্ষা আসে, আপনি যদি ইজিলি যদি ধরতে পারেন যে এই সেন্টেন্সের ভিতরে সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বাদে যে ক্লজটা সেটাই মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, ইজিলি, ঠিক আছে। একদম মানে কি বলবো, এর থেকে সহজ টেকনিক আসলে হয় না, ঠিক আছে। সুতরাং একই সাথে দুইটা কোশ্চেন হয়ে যাচ্ছে যে নিচের কোনটিতে সাবঅর্ডিনেট ক্লজ আছে, বা সাবঅর্ডিনেট এই আন্ডারলাইন করা লাইনটি কোন ক্লজ, এই ধরনের কোশ্চেন আসে। সেক্ষেত্রে যদি আপনি এই ক্লজটা দেখেন যে কনজাংশন আছে এর যে কোনো একটা, তার সাথে কিছু যুক্ত আছে, তাহলে সেই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। এইটা বাদে যে অংশটা থাকবে, যে ক্লজটা থাকবে, সেটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হবে ইজিলি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আমরা আরও একটা এক্সাম্পল দেখি, মনে হয় আপনাদের বুঝাতে পারতেছি আমি। যে বা যারা এই লেকচারগুলো দেখতেছেন, তারা যদি পরীক্ষায় এই প্রশ্নগুলো পাবেন, 100% পাবেন, কারণ ক্লজ থেকে কোশ্চেন আসে না এমন কোনো চাকরির পরীক্ষা নাই, আমি দেখি নাই কখনো। সুতরাং তারা যদি না পারেন, তাহলে কিন্তু আমাকে ভাই দোষ দিতে পারবেন না, বুঝছেন। আমি কিন্তু মানে এক্সাক্ট ওয়েতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওকে, তাহলে একটা এক্সাম্পল দেখি। যেমন ধরেন স্ট্রাইক, স্ট্রাইক দ্য আয়রন when it is hot। এটার মানে হচ্ছে লোহা যখন গরম হয় আচ্ছা, লোহাকে আঘাত করুন যখন এটা গরম হয়, এর মানে হচ্ছে ঝোপ বুঝে কোপ মারুন, ঠিক আছে। মানে ঝোপ বুঝে কোপ মারা, এটার মানে এটা একটা প্রবাদ বাক্য, প্রুভার্ব। সুতরাং এই প্রুভার্বটা কিন্তু দেখেন এই যে হোয়েন আছে, হোয়েন এখানে আমি লিখে দিচ্ছি WS মার্কারের ভিতরে। এই যে হোয়েন ইট ইজ হট, এই যে কোনো ক্লজের, ইট ইজ হট একটা ক্লজ, কোনো ক্লজের শুরুতে যদি এই আপনার কনজাংশন মার্কার থাকে, তাহলে সেইটুক পুরোটাই হবে কি সাবঅর্ডিনেট ক্লজ, তাই না। সেটুক পুরোটাই হবে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই যে সাবঅর্ডিনেট ক্লজ আপনি পাইলেন, সাবঅর্ডিনেট ক্লজ বাদে যে ক্লজটা আছে স্ট্রাইক দ্য আয়রন, সেটা কিন্তু অবশ্যই মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ হবে 100%। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন ধরেন if Allah wills, if Allah wills, no frost can kill। এটার মানে হচ্ছে ইফ আল্লাহ উইলস, যদি আল্লাহ চায়, নো ফ্রস্ট ক্যান কিল, কোনো মানে কেউ আপনাকে মারতে পারবে না, ঠিক আছে। নো ফ্রস্ট ক্যান কিল, এখন মানে হচ্ছে এটার মানে হচ্ছে রাখে আল্লাহ মারেকে, এটাও একটা প্রবাদ বাক্য, ঠিক আছে, প্রোভার্ব।
রাখে আল্লাহ মারে কে? ইফ আল্লাহ উইলস, WILLS, নো ফ্রস্ট, FROST, ক্যান কিল। ওকে, এখন দেখেন এই যে ইফ আল্লাহ উইলস, তাহলে আল্লাহ উইলসের শুরুতে এই যে আল্লাহ উইলস একটা ক্লজ, এই ক্লজের শুরুতে ইফ আছে, সুতরাং এইটুক কিন্তু আপনার সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এইটুকু কিন্তু আপনার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বাদে যেটুকু আছে সেটা হচ্ছে আপনার মেইন ক্লজ। ওকে, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। ওকে, এই হচ্ছে ব্যাপার। সুতরাং অ্যাটলিস্ট বোঝা গেল যে সাবঅর্ডিনেট ক্লজ আসলে কিভাবে আসে এবং কিভাবে পরীক্ষায় আসে। ওকে, প্রশ্নগুলো কিন্তু আমি আপনাদের বলে দিছি। এখন আসেন যে এই যে যত সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজ প্রত্যেকটাই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং যারাই সাবঅর্ডিনেট ক্লজ তারাই কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এই হচ্ছে ব্যাপার। শর্টকাটে শেষ করলাম। এখন আসেন বাটের ব্যবহার। বাট, এই বাটের একটা ব্যবহার আছে ক্লজের ক্ষেত্রে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লজের ক্ষেত্রে বাটের একটা ব্যবহার আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই বাট একসাথে কম্পাউন্ড সেন্টেন্সেও বসে, অ্যান্ড, বাট, অর। আমি আপনাদের কম্পাউন্ড সেন্টেন্সে শিখাইছি এর আগের লেকচারটায়। তা এই বাট কম্পাউন্ড সেন্টেন্সেও বসে, আবার কখন কমপ্লেক্স সেন্টেন্সেও বসে, মানে সাবঅর্ডিনেট ক্লজ আকারেও বসে, আবার কোঅর্ডিনেট ক্লজ আকারেও বসে। এটা আমি দেখাই দিচ্ছি। রুলসটা মনে রাখবেন, দুটি ক্লজ যদি বাট দ্বারা যুক্ত হয় তাহলে সেটি কম্পাউন্ড সেন্টেন্স হবে। দুটি ক্লজ যদি বাট দ্বারা যুক্ত হয় তাহলে সেটি কম্পাউন্ড সেন্টেন্স হবে। কিন্তু বাটের অর্থ যদি যে ... না। সুতরাং বাটের অর্থ মানে বাটের একটা সেন্টেন্স পড়ার পর যদি আমি বুঝতে পারি যে বাটের অর্থ মানে বাট দ্বারা বোঝাচ্ছে যে না, মানে এমন একজন যে না, ঠিক আছে, আমি একটু এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। বাটের অর্থ যদি যে ... না, মানে যে এবং না এর মাঝখানে কিছু আছে, ঠিক আছে, যে এটা করে নাই, ঠিক আছে, এই টাইপের জিনিস, বা যে না অর্থাৎ এই যে না কথাটার আসলে মানে হচ্ছে অর্থাৎ হু ডু নট অথবা হু ডাজ নট। এই বাটের অর্থ যদি বাট দ্বারা যদি হু ডু নট অথবা হু ডাজ নট হয়, হু ডু নট অথবা হু ডাজ নট হয়, হু ডাজ নট বোঝায়, হু ডু নট বা হু ডাজ নট বোঝায়, তাহলে বাট তখন রিলেটিভ প্রোনাউন হয়। সুতরাং এই বাটের অর্থ যদি হু ডু নট বা হু ডাজ নট হয় তাহলে বাট দ্বারা রিলেটিভ প্রোনাউন বোঝায়, ঠিক আছে, বা বাটকে তখন আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি, ঠিক আছে। তখন ওই বাক্যটি বা ওই সেন্টেন্সটি কমপ্লেক্স হয়, মানে কমপ্লেক্স সেন্টেন্স হয়। বোঝা গেল? তাহলে বাট যদি দুইটা ক্লজের সাথে যুক্ত হয় তাহলে সেটি কম্পাউন্ড সেন্টেন্স হবে, কিন্তু বাটের অর্থ যদি হু ডু নট বা হু ডাজ নট বোঝায় তাহলে সেটা কিন্তু অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। একটু এক্সাম্পল দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। CHILD চাইল্ড, ঠিক আছে, CHILD চাইল্ড, শিশু, CHILD চাইল্ড। সুতরাং দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাটটা কি, বাই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, বাই ক্লজটা কোন ক্লজ, 3 ধরনের কোশ্চেন। সুতরাং এই বাট দ্বারা বোঝাচ্ছে দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নাই যে না তার শিশুকে ভালোবাসে, কথাটা কিন্তু এইটা। তাহলে বাট দ্বারা বোঝাচ্ছে হু ডাজ নট,
হু ডাজ নট। ওকে, তাহলে বাট দ্বারা হু ডাজ নট যেহেতু বোঝাচ্ছে, সুতরাং এখানে বাট কিন্তু অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, সুতরাং এটা অবশ্যই কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানেই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এই যে লাভস হার চাইল্ড, এই যে দি মাদার লাভস হার চাইল্ড, এখানে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাট কিন্তু তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের আওতাভুক্ত। সুতরাং বাট তখন রিলেটিভ প্রোনাউনের কাজ করে। ওকে, সুতরাং যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, সুতরাং এইটুকু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এইটুকু আমাদের মেইন ক্লজ। এখন আসেন এই যে হু ডাজ নট, তাহলে বাট দ্বারা হু ডাজ নট বোঝাচ্ছে যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে বোঝা গেল বিষয়টা। তাহলে যদি দুইটা ক্লজ বাট দ্বারা যুক্ত থাকে তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু বাটের অর্থ যদি হু ডাজ নট বা হু ডু নট বোঝায় তাহলে সেটা কিন্তু অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর দুইটা ক্লজের মাঝে যদি বাট থাকে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, যদি না সেটা দ্বারা মানে বাট দ্বারা হু ডাজ নট বা হু ডু নট না বোঝায়। ওকে বিষয়টা, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে বাটের ব্যাপারে এখানে একটু কমপ্লেক্সিটি আছে এবং এই বাট রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে, সুতরাং এই জন্য আপনাদের এটা আমি দেখাই দিলাম। তো আজকের লেকচার আমি আর বড় করব না, দ্যাটস অল ফর টুডে। এবং নেক্সট ক্লাসে আমি কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজের যে তিনটা শ্রেণী বিভাগ আছে, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এবং একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটা জিনিস সম্পর্কে আপনাদের নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। ওকে, সো আপনারা এগুলো নোট করে রাখবেন এবং সবার জন্য শুভকামনা রইল।